আসসালামু আলাইকুম। শুরু করছি চিত্রাঙ্গনা পর্ব ৩। ফারাজ এলাহি গা থেকে শার্ট খুলে চিত্রার শাড়ির ওপর হাত বাড়াতে গেলেই চিত্রা ছিটকে দূরে সরে যায়। ফারাজ বেপরোয়া হাসল। এই বউ, আমি তোমার সঙ্গে ছোটদের নয় বড়দের ছোঁয়াছুঁই খেলতে এসেছি। কাম বেবি। আচ্ছা, তোমার বয়স কত? মানে আমি ভার ছেড়ে দিলে আমার লোড সামলাতে পারবে তো? চিত্রা আরেকটু পিছিয়ে জবাব দিল, 17। একটু বেশি ছোট হয়ে গেল না? হাইটটা তো কম কেন তোমার? ছোটবেলায় বুঝি চেটে চেটে হরলিক্স খাওনি? হাসতে হাসতে ফারাজের হাত কখন যে চিত্রার বুকের কাছে জড়ানো শাড়ির ওপর এসে পড়েছে বুঝতেও পারেনি চিত্রা। সামনে যে মানুষটা আছে সে তার স্বামী, তার স্ত্রীর প্রতি একটা হক আছে, তা চিত্রা ভালো করেই জানে। এখানে চিৎকার চেঁচামেচি করাও যাবে না, নিষেধ করলেও অভিশাপ জুটবে কপালে। চিত্রা চোখ মুখ খিচে গাপটি মেরে বিছানার চাদর খামচে ধরে। ফারাজ চিত্রার কাপা ঠোঁটের স্পর্শে নিজেকে সঁপে দিতেই এগিয়ে আসে, তবে ঠোঁটে ঠোঁট রাখার আগ মুহূর্তে ফোনের শব্দে তার মেজাজ বিগড়ে যায়। কপাল কুঁচকে সে বেডসাইড টেবিলের ওপর থেকে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে রিসিভ করে। মুহূর্তেই তার মেজাজ তুঙ্গে উঠে যায়, গায়ে শার্ট জড়িয়ে জলদি সে উঠে পড়ে। চিত্রা বুঝতে পারছে না হঠাৎ কী হলো, তবে খারাপ কিছু একটা যে হয়েছে তা সে হাড়ে হাড়ে উপলব্ধি করছে। যদিও খুশি খুশি লাগছে, কারণ ফারাজ এলাহির হাত থেকে তো নিস্তার পাওয়া গেছে। এত খুশি হওয়ার প্রয়োজন নেই, আমি ছাড় দিয়েছি, এর মানে ছেড়ে দেইনি। সময় হলে আরও নির্মমভাবে তোমায় ধরব, তখন তুমি ঝরে পড়বে, যেমনি ঝরে ভোরের শিউলি। আন্ডারস্ট্যান্ড? ফারাজ রুম থেকে বেরোনোর আগে চিত্রাকে আরেকবার হুঁশিয়ার করে, যেমনভাবে রেখে যাচ্ছি তেমনভাবেই যেন এসে পাই। আই রিপিট, যেমনভাবে রেখে যাচ্ছি তেমনভাবেই যেন এসে পাই। হাতে আমার সময় নেই, এসে তো আমাকে বাসরটাও সারতে হবে, তাই না? আসার সময় তোমার জন্য পেইন কিলার নিয়ে আসবো। বুঝতেই তো পারছো আমার 32 বছরের ক্ষুধার ভার এক রাতে সহ্য করা তোমার পক্ষে অত সহজ হবে না ডার্লিং। কিন্তু চিন্তার কিছুই নেই, আমি আবার মানুষকে অভ্যস্ত করে তুলতে পারদর্শী। জানোই তো, মানুষ আবার অভ্যাসের দাস, অভ্যস্ত হলে সব সহ্য করতে পারে। অন্ধকার রাত, মিহি চাঁদের আলো, ট্রলার ধীরগতিতে ব্রহ্মপুত্র নদের ওপর দিকে ভেসে যাচ্ছে। নদী থেকে পানির কেমন যেন একটা উটকো গন্ধ নাকে আসছে। ভোর হতে এখনও অনেকটা সময় বাকি। রাতের অন্ধকারে নদীর জলকে দেখতে কেমন কালো আর ভয়ঙ্কর দেখাচ্ছে। ট্রলারে আধমরা একটা লোক পড়ে আছে, দুজন যুবক তাকে আবার শক্ত করে ধরে রেখেছে। লোকটার ডান হাত আর বাঁ পা দুটো কেটে টুকরো টুকরো করে তার সামনেই বিছিয়ে রাখা হয়েছে। শরীরে শক্তি নেই, এত বছর ধরে কামাই করা রক্তগুলো চোখের সামনে গল গল করে বেরোচ্ছে, তবে লোকটার চোখ ফেলে সেই দৃশ্য দেখার শক্তি নেই। শক্তপোক্ত একটা তাগড়া যুবক লোকটার সামনে এসে দাঁড়ায়। সাদা একটা পাঞ্জাবি পরিহিত সে, গলায় তার কালো রঙের মাফলার ঝুলানো, লম্বা চওড়া আকর্ষণীয় সুঠাম দৈহিক গঠন। লোকটি তার বাঁ পা আধমরা ব্যক্তির ডান হাতের কাটা অংশে কষে একটা চাপ দেয়। আহত লোকটার মুখ থেকে ভোঁতা গোঙানির শব্দ বেরিয়ে আসে। চিৎকার করার মতো শক্তি তার শরীরে আর বেঁচে নেই। কোন হাত দিয়া মাল চুরি করছস রে শালা মাদারচোদ? ডান হাত দিয়া? কিন্তু ওইটা তো আমি কাইট্টা ফালাইছি। না না, মনে হয় বাম হাত দিয়া মাল চুরি করছস। শুনছি তুই নাকি আবার বাঁ হাত দিয়া গিলস, নিশ্চয়ই মালটাও বাঁ হাত দিয়েই সাবার করছস। মাফলার পরা লোকটি তার পেছনে দাঁড়িয়ে থাকা 27-28 বছরের যুবক বিল্লালের দিকে হাত বাড়ালে সে একটা রামদা এগিয়ে দেয়। লোকটি এবার উঠে দাঁড়ায়, চারিদিকে একবার চোখ বুলায়। কি অদ্ভুত সুন্দর হয় রাতের পরিবেশ। স্মিত হেসে ঘাড়ে হাত বুলায় সে, তারপর এক ঝটকায় রামদা দিয়ে লোকটার বাম হাতে একটা কোপ বসায়। আহত লোকটি এবার আল্লাহ বলে একটা চিৎকার করে, কিন্তু তাতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। লোকটা একটা সিগারেট ধরিয়ে বড় করে টান দেয়, ধোঁয়া ছেড়ে দেয় নদীর বুকে। নিজের সাদা পাঞ্জাবিটা রক্তে গটগট করছে। সেই রক্তের দিকে লোকটি তাকিয়ে বলল, বাহ, তুই আমার মাল চুরি করস?
তোর কলজাটা না দেখলে কি চলে? তোর কলজাটা দেখনের খুব শখ আমার। বিল্লাল, লম্বা রাম দাওটা দে তো, যেইটা নতুন আনছি। আমি তোর কলজাটা দেখমু। কত বড় কলজা তোর! না দেখলে কি চলে ক? দে, জলদি দে। লোকটা হাতের সিগারেটটা অন্ধকার নদীতে ছুঁড়ে ফেলে আধমরা লোকটির দিকে তাকায়। লোকটাকে চেপে ধরে রাখা ছেলেদের মধ্যকার একজন তার চুলের মুঠি চেপে ধরে। তারপর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করে, আগে কলজাটা বের করবেন নাকি খোদার নামে জবাই দিবেন? ছি ছি, চোররে কেউ খোদার নামে জবাই দেয়? পাপ লাগবো শালা। আর এত সহজে জবাই দিয়ে মুক্তি দিমু কেন রে? আমি তো ওরে আদর কইরা বুক সিরা কলজাটারে বাইর করমু। আর তারপর? আমি চুরি করি নাই, জীবন ভিক্ষা দেন, আকুতি করল আহত আধমরা লোকটি। তুমি শালা মরার আগেও মিশা কথা কেন কও? খোদার ভয়ে নাই? শালা বালপাকনা, ভণ্ড ভুদাই। এক মুহূর্তে লোকটার গলার স্বর বদলে যায়। সে ধমকে বিল্লাল নামক লোকটার দিকে তাকিয়ে বলে, জানোয়ার, তোরে রামদাওটা দিতে কইছি না? কানের সেদা দিয়া কথা ঢুকে না বাল তোর? আকাশের কৃষ্ণ যবনিকা অপসারিত হয়ে স্বর্ণাভ কিরণরাজি ধরিত্রীর বুকে পতিত হলো। কিন্তু চিত্রার অন্তর্জগতে কাল রাতে যে প্রলয়ঙ্করী ঝড় বয়ে গেছে তার কৃষ্ণ ছায়া এখনও কাটেনি। ভোর হয়েছে। চিত্রা বিছানা ছেড়ে অজু করে নামাজ পড়ল। মোনাজাতে আল্লাহর কাছে একরাশ অশ্রুভেজা অভিমান নিয়ে হাজির হলো। অজানা সব প্রশ্নের উত্তর জানতে চাইল। চিত্রার গায়ে কাল রাতের সেই লাল শাড়িটা, লাল রক্তের মতো টকটকে। রক্ত দেখলে চিত্রার ভয় হয়। রক্তের সাথে তার তিক্ত সম্পর্ক। প্রতিবারই কোনো না কোনো ক্ষতি বয়ে আনে, সব কিছু কেড়ে নেয়। এই লাল শাড়িও যেন রক্তের প্রতিচ্ছবি। এক রাতে তার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সে ধীর পায়ে এগিয়ে যায় ব্যালকনির দিকে। বাতাসে তার এলোমেলো চুল দুলছে, ঠিক যেন তছনছ হয়ে যাওয়া এক ঝড়ের পর স্থবিরতা। বেলকনির রেলিং আঁকড়ে ধরে দাঁড়ায় সে। পেছনের দিকে বিস্তৃত এক নিঃশব্দ জলরাশি, আতশ জৌলা দীপ্তিতে মোড়া। ভোরের আবছা আলোয় তার কালো জলে ছড়িয়ে পড়েছে রহস্যময় নৈশব্দ, যেখানে বাস্তবতা ও বিভ্রমের সীমানা ধূসর হয়ে গেছে। চারপাশের জঙ্গল নিঃশব্দে প্রহরীর মতো দাঁড়িয়ে। বাঁশবাগানের দীর্ঘ সরু দেহগুলি কুয়াশার আবরণে অর্ধেক দৃশ্যমান, অর্ধেক অদৃশ্য। ঠিক বাতাসের স্নিগ্ধ স্পর্শে পাতাগুলো কেঁপে উঠছে, আবার থমকে যাচ্ছে। চিত্রা এক মুহূর্তের জন্য স্থির হয়ে শোনার চেষ্টা করে। দূর থেকে ভেসে আসা কোনো অশরীরী আহ্বান। হুতুম প্যাঁচা ডাকছে। ভোরের স্পষ্ট আলোয় পুকুরের জলে আলোর রেণু পড়ে। দক্ষিণের খোলা হাওয়ায় হঠাৎ চিত্রার এলোমেলো খোলা চুলগুলো আবার দোল খেয়ে নেচে ওঠে। কতক্ষণ যে একধানে চিত্রা সেই কালো পুকুরের দিকে তাকিয়েছিল সেদিকে তার খেয়াল নেই। ম্যাডাম, কারো গলার শব্দে চিত্রা দরজার দিকে তাকালো। কামিজ পরা একটা মেয়ে, পটল চেরা চোখ, শ্যামবর্ণের গায়ের গড়ন। চিত্রা রুমের ভেতর এসে জিজ্ঞাসু দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালো। ম্যাডাম, ছোট সাহেব কইছিল আপনার দিকে নজর রাখতে। আপনি কন কি খাইবেন, আমারে কন। আপনি কে? এই বাড়িতে কাম করি, এনেই থাকি। কি খাইবেন কন, আমি তৈয়ার করতাছি। না না, আমি কিছু খাবো না, ভালো লাগছে না। ফারাজ কোথায়, সে এসেছে? না। বাড়িতে আর মানুষ নেই? অভাব নাই, একটু পরেই দেখবেন বাড়ি কেমন জমজমাট হইয়া ওঠে। মেয়েটি থামল। আপনি আসলেই কিছু খাইবেন না? সাহেব শুনলে রাগ হইব। কিছু হবে না। আচ্ছা, আমি রান্নাঘরে যাই, কোনো সাহায্য লাগলে আমি করে দিব। আস্তাগফিরুল্লাহ, এত জলদি আমার মরার ইচ্ছা নাই। আপনি কেন কাম করবেন, আমরা আছি না। মেয়েটি জলদি রুম থেকে বেরিয়ে যায়। চিত্রা অদ্ভুতভাবে তার দিকে চেয়ে রয়। মরার ইচ্ছা নেই দ্বারা মেয়েটি কী বোঝানোর চেষ্টা করছে। বিছানায় গিয়ে বসল চিত্রা। মাথায় এক গাদা প্রশ্ন। এখনও তো তার জানাই হলো না ফারাজ এলাহি কে, কেন সে তাকে বিয়ে করেছে। হঠাৎ সোহাগের কথা মনে পড়ে যায়। একটা কল সে সোহাগকে করতে চায়।
বেলা 10টার দিকে বাড়ি ফিরল ফারাজ। রুমে ঢুকে দেখল চিত্রাকে যেমনভাবে সে রুমে রেখে গিয়েছিল তেমনভাবেই বসে আছে সে, গায়ে সেই শাড়িটাই, বিছানায় গুটি মেরে বসে আছে। ফারাজের ঘরটা বাকিদের থেকে অন্যরকমভাবে সাজানো। তার যেসব জিনিস বেশ পছন্দ তাই দিয়ে নিমজ্জিত। বিছানার ওপর একটা শাড়ি পরে আছে। ফারাজ সেদিকে একবার তাকিয়ে চিত্রাকে প্রশ্ন করল, শাড়িটা দেওয়া হয়েছিল, তাহলে পরনি কেন? চিত্রা নিচের দিকে তাকিয়ে জবাব দেয়, আপনি না বলেছিলেন যেভাবে রেখে যাব সেভাবেই যেন এসে পাই, তাই নিজেকে বদলাইনি। দেখুন, চেয়ে দেখুন বিক্ষিপ্ত চিত্রাকে। ডার্লিং, তুমি কথাও বলতে জানো? আমি নিচে যেতে চেয়েছিলাম, যেতে দেওয়া হয়নি আমাকে। কেন জানতে পারি? চিত্রার গলায় অভিমান। আরে, এমন কড়া কড়া প্রশ্ন করছো কেন? তুমি না নতুন বউ, লজ্জা পাও একটু। পাও না? লজ্জা পেতে বুঝি লজ্জা লাগে? এতক্ষণ পর তোমার স্বামীটা বাড়ি এলো, তোমার তো লজ্জায় রংধনু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি তো শোনা একটা জংলি বিড়াল। লজ্জায় কি ছোটোবেলায় দুধের সঙ্গে গুলিয়ে খেয়ে ফেলেছিলে নাকি? ফারাজ আলমারি খুলে নীল রঙের একটা শার্ট আর সাদা প্যান্ট বের করে বিছানার ওপর রাখল। হঠাৎ চিত্রার চোখ যায় ফারাজের ডান হাতের বৃদ্ধা আঙুলির দিকে, সেখানে ব্যান্ডেজ করা। চিত্রা উঠে এসে ফারাজের সামনে গিয়ে দাঁড়ায়, জিজ্ঞেস করে, হাতে ব্যথা কী করে পেলেন? যাওয়ার সময় তো হাতটা কাটা ছিল না। ফারাজ তার হাতের দিকে তাকায়, পরক্ষণেই মুচকি হেসে জবাব দেয়, এগুলো ছোটোলোকি ব্যথা, এসব ব্যথা আমার বালও নাড়তে পারে না। আমার আবার বড় সব আঘাত নিয়ে খেলার অভ্যাস। টান টান কণ্ঠস্বর ফারাজ এলাহির। দুনিয়ায় সব জিনিসকেই দেখছি আপনার ছোটোলোকি মনে হয়, তো আমার মতো ছোট লোককে বউ করেছেন কেন? ভালোবাসার জন্য নাকি উদ্দেশ্য ভিন্ন? ফারাজ খানিকটা অবাক হয় চিত্রার কথায়, কথার ধরনে। কয়েক ঘন্টা এত পরিবর্তন? মেজাজ খারাপ হচ্ছে তার। সে নিজেকে নিয়ন্ত্রণ করে, শান্ত থাকার চেষ্টা করে। ক্ষণস্বর থমকে থেকে জবাব দেয়, কি বললে? ভালোবাসার জন্য? তোমাদের মতো মেয়েদের ভোগ করা যায়, ভালোবাসা নয়। পর্ব 4। আমি তো শাড়ি পরতে জানি না, কি করে শাড়িটা পরবো? মানে একটু আধটু জানি, তবে নিজে পরলে 99% খুলে যাওয়ার আশঙ্কা আছে। তুমি কি আশা করছো আমি সিনেমার নায়কদের মতো তোমাকে শাড়ি পরিয়ে দেব? সিরিয়াসলি বউ? ফারাজ ওয়াশরুমের দিকে গোসলের উদ্দেশ্যে পা বাড়িয়েও থমকে যায়। পেছন ঘুরে পাথরের মতো মেরে দাঁড়িয়ে থাকা চিত্রাকে চোখ মেরে বলে, চলো একসঙ্গে ফরজ গোসলটা আদায় করে আসি বউ। ফারাজ থামল, জিহ্বায় মৃদু কামড় দিয়ে বলল, ও মা, ভুলেই গিয়েছিলাম, আমি তো এখনও শুদ্ধতম পবিত্র পুরুষ। তবে তুমি চাইলে এখনই এই পবিত্রতা বিসর্জন দিতে পারি, কি বলো, দেব নাকি? চিত্রা ভাবলেশহীনভাবে জবাব দিল, আমার নামাজে হয়তো কোনো ঘাটতি ছিল, তা না হলে কি আপনার মতো অসভ্য পুরুষ জুটত? ধ্যাত, আমার মুডের একেবারে আম্মা আব্বা করে দিয়েছ। এখন কিছু বললাম না, তবে পরে শুধু বলবই না, বরং অনেক কিছু দেখব, দেখাবো। আর ফারাজ থেমে বাঁকা হাসল, তারপর গুনগুন করতে করতে ওয়াশরুমে চলে গেল। চিত্রা নির্বাক চোখে চেয়ে রইল তার যাওয়ার পথে। লোকটাকে বোঝা চিত্রার জন্য দায়, তবে দায় তো হবেই। এতগুলো বছরে সে আজও নিজেকেই ঠিক করে চিনতে পারল না, বুঝতে পারল না। সেখানে হুট করে জীবনে ঝামেলার মতো চলে আসা পুরুষটাকে কি করে বুঝবে সে? ফারাজ তৈরি হয়ে নেয়। নীল রঙা শার্টে লোকটাকে আকাশের মতোই অন্তহীন সুন্দর দেখাচ্ছে। চোখ মুখে আভিজাত্যের জৌলুস। লোকটাকে কোনো দিক থেকে বাঙালি খুব একটা লাগে না। বিদেশি কালচারটা তার রক্তে একেবারে খাপ খাইয়ে গেছে নিদারুণভাবে। চিত্রার গায়েও নীল রঙের একটা জামদানি শাড়ি। সকালে যে মেয়েটাকে চিত্রা দেখেছিল সে পরিয়ে দিয়ে গেছে। চিত্রার ঘোমটা মাথায় দেওয়া, ভেজা চুলগুলো খোপা করা। গোসল করেছে সে। ঠান্ডা পানি মাথায় ঢালার পর শরীরটা হালকা লাগছে, তবে হৃদয়ে শোক দুঃখ হালকা হয়নি। আচ্ছা, ডাক্তাররা এত সব ঔষধ আবিষ্কার করেছে, তবে মনের দুঃখ নিরাময়ের ঔষধটা তারা কেন আবিষ্কার করলো না?
টাকার বিনিময়ে মানুষ দুঃখ নিবারণের ঔষধ কিনত। বিষয়টা তো মন্দ হতো না। ফারাজের সঙ্গে সিঁড়ি দিয়ে নামার জন্য পা বাড়ায় চিত্রা। ফারাজ থমকে একবার চিত্রাকে ওপর নিচ ভালো করে পরখ করে বলল, ভেজা চুল খোপা করেছো, বোঝাও তো যাচ্ছে না তুমি যে গোসল করেছো। মানুষ তো পরে আমার পুরুষত্ব নিয়ে গালমন্দ করবে, যদিও আসল কাজটা এখনো করা বাকি। তবুও ভাব তো আর ছাড়া যাবে না, অলওয়েজ ভাব নিয়ে থাকতে হবে, তা না হলে নিজেকে ছোটলোক মনে হয়। চিত্রার চোখ মুখ রাগের ঝলকে স্পষ্ট। এমন ঠোঁট কাটা পুরুষ সে বাপের জন্মেও দেখেনি। এ তো ভাঙা রেডিওর মতো যেখানে সেখানে শুরু হয়ে যায়। ফারাজ হুট করেই চিত্রার হাতে হাত রেখে বলল, এই যে হাতে হাত রাখলাম, মনে রেখো মৃত্যুর আগ অবধি এই হাত ছাড়ছি না, তবে আমার নয়, তোমার মৃত্যুর কথা বলছি। ফারাজ হেসে চিত্রার হাতটা আরও শক্ত করে চেপে ধরল। সিঁড়ি বেয়ে নিচে নামার জন্য পা বাড়ালো। চিত্রার চোখে মুখে অস্পষ্ট একটা ভয়, তবে সে প্রকাশ করতে পারছে না, কিংবা প্রকাশ করার মতো সাহস হচ্ছে না, তা খোদা ভালো জানেন। বাহির থেকে বাড়িটিকে পুরনো ধাঁচের লাগলেও ভেতরটা একেবারে অন্যরকম। আধুনিক আসবাবপত্রে সাজানো। পুরনো জমিদারি ভোজন কক্ষে আধুনিকতায় মুড়িয়ে নাম দেওয়া হয়েছে ডাইনিং হল। তবে খারাপ লাগছে না। চারিদিকে ভালো করে লক্ষ্য করলে এখনও পুরনো আভিজাত্যের অসংখ্য প্রমাণ পাওয়া যায়। চিত্রাকে দেখা মাত্রই একটা মেয়ে দৌড়ে এসে বলল, তার মানে তুমিই আমার মিষ্টি ভাবি? দেখি দেখি একটু তাকাও তো আরও কিছু বলতে গিয়েও মেয়েটি থামল। থামার যদিও একটা কারণ আছে, আর সেই কারণটা ফারাজের শীতল চাউনি। কি এমন ছিল ওই কোমল চাউনিতে যে মেয়েটা এমন থমকে গেল? চেহারায় ভয় ফুটে উঠল। ফারিয়া মুখটা ছোট করে একটু দূরে সরে দাঁড়ালো। ফারিসের ছোট বোন ফারিয়া, স্বামী নিয়ে এ বাড়িতেই থাকে, বয়স যদিও খুব একটা না। ফারাজ বাড়ির সদস্যদের সঙ্গে চিত্রার পরিচয় করিয়ে দেয়। এই বাড়ির আসল কর্তা সুলেমান এলাহি, ফারাজের পিতা তিনি, এখানকার চেয়ারম্যানও। মানুষ তাকে মান্য করে চলে। নেহাত লোকটি ভালো মানুষ। ফারাজের বড় ভাইয়েরা আপাতত বাড়িতে নেই, মাছের আড়তে গিয়েছে। এলাহি পরিবারের মাছের ব্যবসা, তবে ছোটোখাটো নয়, অনেক বড়। দেশে বিদেশে তাদের মাছের কারবার চলে। ফারাজের বড় ভাই রাজন এলাহি এবং মেজ ভাই রোশন এলাহি রাতেই কাজে বাহিরে গিয়েছিল, তবে এখনও ফিরেনি। ফারাজের মা রুমানা এলাহির সঙ্গে চিত্রার প্রথম সাক্ষাৎ বেশ ভালো হয়। রুমানা চিত্রার মতো বউই ছেলের জন্য চেয়েছিলেন, তবে ফারাজের চাচাতো বোন নিরুপমাকে কেমন যেন গায়ে পড়ুয়া লেগেছে, খানিকটা আবার অভিমানীয়। খাবার টেবিলে নিরু ফারাজের গা ঘেঁষেই দাঁড়িয়েছিল, তবে কারো সঙ্গে কোনো কথা বলেনি, এমনকি চিত্রার সঙ্গেও নয়। তাতে আবার চিত্রার কিছু যায় আসে না। তবুও চিত্রা সকলের মাঝে প্রথম সাক্ষাতে খুব একটা অস্বস্তি বোধ করেনি। এ বাড়ির মানুষগুলো আসলেই বেশ মিশুক। কথায় কথায় তারা চিত্রাকে এমনভাবে আপন করে নিয়েছে যেন তাদের সম্পর্ক বেশ পুরানো। একেবারে সবাই ফারাজ এলাহির বিপরীত। বাড়ির পুরুষেরা খাবার টেবিলে বসেছে। পুরুষ বলতে আপাতত সুলেমান এলাহি আর ফারাজি এখানে উপস্থিত। খাবার টেবিল খাবারে ভরপুর। গরম গরম ঘিয়ে ভাজা পরোটা করা হয়েছে, ফারাজের খুব পছন্দ। চিত্রা কাচুমাচু হয়ে ফারাজের পাশে দাঁড়িয়ে আছে। সে কাজ করতে চেয়েছিল, তবে সবার এক কথা, নতুন বউ যেন কাজ না করে। বাড়িতে কাজের মানুষের অভাব আছে নাকি? তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমার স্বামীর পাশে বসেই খাবে তুমি। ফারাজ চিত্রাকে তার পাশে বসতে ইশারা করলো। বাড়ির সবাই তাতে একটু চোখ মুখ কেমন করে তাকালো। পরক্ষণে সবাই স্বাভাবিক হয়ে যার যার কাজে মন দিল। চিত্রা অস্বস্তিতে পড়ে যায়। বাড়িতে এতগুলো মহিলা মানুষ আছে, তাদেরকে রেখে সে কি করে বেহায়ার মতো খাবার খেতে বসে পড়বে? তাছাড়া রাজনের স্ত্রী নদী এই তো কিছুক্ষণ আগে চিত্রাকে বলেছিল এই বাড়িতে পুরুষেরা খাওয়ার পরই নারীরা খাবার খায়। বসো, গলা ভারী করে ফারাজ বলল, এ যেন শান্তভাবে হুমকি দেওয়া। আরে আম্মাজান, বসো বসো, ফারাজের পাশেই বসো। এই কে কই আসত?
আমার বৌমারে খাবার দে, ঘরের লক্ষ্মী যেন অসন্তুষ্ট না হয়। সুলেমান এলাহির বিনয়ী কণ্ঠে চিত্রার বুকে ফাটল ধরল। তাকে কেউ এভাবে আম্মাজান বলে কখনো ডাকেনি। বাবারা বুঝি মেয়ের এতটাই আপন হয়, এভাবেই তারা আদরের রাজকন্যার সঙ্গে বুঝি কথা বলে। চিত্রা ফারাজের পাশে বসল। নদী ফারাজকে পরোটা দিতে গেলে ফারাজ নিষেধ করল। ভাত দেন ভাবি, ভাতের ক্ষুধা পেয়েছে। ঘিয়ে ভাজা পরোটাটি মিসেস ফারাজ এলাহিকে দেন। নদী অবাক হলো। বাপরে, দেবর আমার পুরাই বদলে গেছে। ফারাজ জবাব দেয় না। তার সামনে ভাত তরকারি সাজানো। ফারাজ খাবারের প্রতিটি পদকে একবার দেখল। বলল, কলিজা ভুনা কই ভাবি? সকালে যেই কলিজাটা এনেছিলাম ওইটা ভুনা করতে বলেছিলাম না, করেননি? নদী কিছু বলার আগেই মোহনা কলিজা ভুনার বাটিটা টেবিলের ওপর রাখল। বড় 1 চামচ করে ভুনা তুলে দিল ফারাজের পাতে। আজকে আমি রান্না করেছি, খেয়ে মতামত কিন্তু অবশ্যই জানাবে। ফারাজ মোহনার দিকে তাকায়। স্লিভলেস একটা ব্লাউজ দিয়ে ফিনফিনে পাতলা একটা শাড়ি পরা, কোমর অবধি ছেড়ে রাখা কোকড়া চুলগুলো বেয়ে টুপ টুপ করে জল পড়ছে। ডাগর আখির নিচটা কালো কাজলে রাঙানো, ঠোঁটে রোজকার মতো মেরুন রঙের লিপস্টিক, কপালে টিপ। ফারাজ মুহূর্তেই চোখ নামিয়ে ভাত মাখতে শুরু করলো। অনুভূতিহীন চেহারা তার। সে নিঃশব্দে বড় বড় লোকমা মুখে দিয়ে গিলছে। দেখে মনে হচ্ছিল বিশাল কোনো কাজ করে এসে সে ক্ষুধার্ত কিংবা বহুদিন ধরে খাওয়া হয়নি। চিত্রা নিজের খাওয়া রেখে ফারাজের দিকে তাকিয়ে থাকে। হাতের ব্যান্ডেজটা গোসলে যাওয়ার আগেই খুলেছিল। ক্ষত বেশ গভীর। সেই ক্ষত নিয়েই অনায়াসে ভাত খাচ্ছে। মোটেও যন্ত্রণা হচ্ছে না তার। মনে হচ্ছে এসবে সে অভ্যস্ত। চিত্রা খাবার গিলতে গিয়ে আর চোখে আরও একবার মোহনাকে দেখার চেষ্টা করল। অপরূপ সুন্দরী মহিলা, চোখ ধাঁধানোর রূপ। ইনিই তাহলে রোশন এলাহির স্ত্রী। পুরোটা ভাত শেষ করতে পারল না ফারাজ। কল আসার সঙ্গে সঙ্গে ভাতে পানি দিয়ে চলে গেল। তবে যাওয়ার আগে রুম থেকে একটা ঔষধ এনে চিত্রার হাতে দিয়ে কড়া করে বলল, ব্যথার ঔষধ এটা, বলেছিলাম না আসার সময় এটা নিয়ে আসব। তোমার শরীরে ক্ষতচিহ্নর অভাব নেই, যন্ত্রণা হয় তাই না? এটা খেয়ে নিও, ব্যথা সেরে যাবে। চিত্রা আরও একবার অবাক হলো। মানুষটার মধ্যে কি এমন আছে? তাকে নিয়ে এত কৌতূহল কেন জাগছে? এই মনেই হয় লোকটার লজ্জা শরম নেই, আবার এই মনে হয় লোকটা একটা নরপিশাচ। তবে এখন মনে হচ্ছে লোকটার ভেতরে কিছু তো একটা আছেই। চিত্রা বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে সেই পুকুরের কালো জলের দিকে তাকিয়ে আছে। চোখে তার জল টলমল করছে। যে করেই হোক তাকে একবার হলেও বাজিতপুর যেতে হবে। সোহাগের মুখোমুখি হতে হবে। কেন সোহাগ সেদিন তাকে বাঁচাতে আসলো না? জবাব চাই চিত্রার। কার কথা ভাবছ? চিত্রা ঘাবড়ে যায়। ঘাড় ফিরিয়ে মোহনাকে দেখতে পায়। ভাবি আপনি? তোমার স্বামীর ঘর না মানে তোমার ঘরে আসা মানা বুঝি? ছি ছি, কি বলছেন ভাবি এসব? মোহনা কালো জলের দিকে তাকিয়ে নিঃশ্বাস নিংড়ে দিয়ে বলে, এই বাড়িতে বিড়ালের অভাব নেই। মাছ দেখলেই হুমড়ি খেয়ে পড়ে। ওসব বিড়াল থেকে তুমিও সাবধানে থাকবে। বুঝই তো, বুনো বিড়াল কখন আবার মাছ ভেবে তোমার ওপর আক্রমণ করে বসে, তখন বাঁচা মুশকিল হয়ে যাবে।